হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টুডেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভ। আমি তোমাদের সায়েন্স টিচার। আজকে তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, কেমিস্ট্রি, যেটা কি না অ্যাসিড, বেস এবং সল্টস। এটা যে কোনো গভর্নমেন্ট এক্সামের রেসপেক্টে যথেষ্ট পরিমাণে ওয়েটেজ ক্যারি করে। তো আমরা কিভাবে এটা পড়ব, অ্যাসিড বেস সল্ট বা অ্যাসিড ক্ষারক লবণ, এই চ্যাপ্টারটা প্রথমে আগে থিওরি পড়বো। তো তার রেসপেক্টে গত কয়েক বছরে কিরকম কোয়েশ্চেন এসছে সেটাও এই ভিডিওতে সলভ করব, যাতে একটা কমপ্লিট তোমাদের টপিকটার উপরে দক্ষতা চলে আসে। তাহলে চলো শুরু করি। অ্যাসিড, ক্ষারক, লবণ, এই তিনটে জিনিসের সাথেই ডেইলি লাইফে আমাদের অনেকভাবে পরিচিতি রয়েছে। তো সেই রেসপেক্টে অ্যাসিড আর ক্ষারক এটাকে কিভাবে আমরা চিনব যে এটা হচ্ছে আমার অ্যাসিড বা এটা হচ্ছে আমার ক্ষারক, তাহলে সেটা চেনার জন্য অনেক রকমের পদ্ধতি রয়েছে। তো বিজ্ঞানীরা শুরুতে, যেমন হচ্ছে বিজ্ঞানী আর্হেনিয়াস, প্রথম অ্যাসিড ও বেসের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করেন। তার মতন কি যে কোনগুলো অ্যাসিড, যেই ধরনের যৌগগুলো জলীয় দ্রবণে কি করে H+ আয়ন ডোনেট করে বা দান করে, তাদেরকে আমরা কি বলে থাকি, অ্যাসিড বলে থাকি। আর উনি কি বলেন, বেস বা ক্ষারক কারা, যারা হচ্ছে জলীয় দ্রবণে OH- আয়ন ডোনেট করে। তাহলে অ্যাসিড কারা হয়, অ্যাসিড হয় হচ্ছে যারা H+ আয়ন জলীয় দ্রবণে, এটা মাথায় রাখতে হবে যে আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী জলীয় দ্রবণে যেই ধরনের যৌগগুলো H+ আয়ন ডোনেট করে তাদেরকে আমরা অ্যাসিড বলে থাকি। আর ক্ষারক কাদের বলে থাকি, যারা জলীয় দ্রবণে OH- বা হাইড্রক্সিল আয়ন ডোনেট করে থাকে তাদেরকে আমরা ক্ষারক বলে থাকি। তাহলে এখানে কি বলা হচ্ছে যে রসায়নে অ্যাসিড ও ক্ষারককে চেনার জন্য তাদের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করা তিনটি প্রধান তত্ত্ব রয়েছে বা থিওরি রয়েছে। প্রথমটা কি বললাম, আর্হেনিয়াস তত্ত্ব, তারপর হচ্ছে ব্রনস্টেড-লাউরি তত্ত্ব, তারপর রয়েছে লুইস থিওরি। তাহলে প্রথম তত্ত্ব অনুযায়ী আর্হেনিয়াস কি বললেন, যে ধরো সাপোজ আমার কাছে একটা অ্যাসিড রয়েছে HCl, কি রয়েছে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই অ্যাসিডটা আমার কি করবে, জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়ে যায়, মানে ভেঙে যায়, ভেঙে গিয়ে H+ আয়ন ডোনেট করে আর Cl- আয়ন ডোনেট করে। তাহলে এই যে যৌগটা, এটা কি করলো, জলীয় দ্রবণে H+ আয়ন ডোনেট করলো। তাহলে আর্হেনিয়াস তত্ত্ব অনুযায়ী এটাকে আমি অ্যাসিড হিসেবে শনাক্ত করতে পারি। এরপর চলে আসি যে NaOH কে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা জলীয় দ্রবণে কি করে, এটাও আয়নিত হয়ে গিয়ে Na+ এবং OH- আয়ন ডোনেট করে। তার রেসপেক্টে দেখতে পাচ্ছি যে NaOH টা ভেঙে গিয়ে আমার OH- আয়ন ডোনেট করলো। তাহলে এইমাত্র আমরা কি বললাম, যে যেই ধরনের যৌগগুলো জলীয় দ্রবণে OH- ডোনেট করে, আয়ন ডোনেট করে, হাইড্রোক্সাইল আয়ন ডোনেট করে, তাদেরকে আমরা কি বলে থাকি, ক্ষারক বা বেস বলে থাকি। তো সেই রেসপেক্টে কি বলেছে, ক্ষারক হচ্ছে কি, জলীয় দ্রবণে হাইড্রোক্সাইল আয়ন মুক্ত করে বা দান করে বা ডোনেট করে। যেমন কি আমার কাছে রয়েছে NaOH, KOH। অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন, সেটাকে H+ ও বলতে পারি, H3+ ও বলতে পারি। কেন H3+ টা কেন লেখা হয়েছে সেটা একবার একটু দেখে নিই। যদি আমি এখানে HCl এর সাথে জল দিয়ে থাকি, তাহলে কি করবে, এই HCl টা কি করে, H+ আয়ন ডোনেট করে। সেই H+ টা এই H2O জলের অক্সিজেন অণুটা লোন পেয়ার দিয়ে নিজের মধ্যে নিয়ে সেখানে হাইড্রোজেন 3টে হয়ে যায়, দুখানা অলরেডি ছিল, একটা H+ নিয়ে গিয়ে H3 হয়ে যায়, ও আর যে এইচ এর যে প্লাস সাইনটা সেটা এখানে চলে আসে, সেখান দিয়ে কি হয়ে যায় H3O+ বা হাইড্রোনিয়াম আয়ন, তার সাথে Cl- যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে আমার H+ ও ডোনেট করতে পারে বা H3O+ সেটাকে বলতে পারে হাইড্রোনিয়াম আয়ন। তাহলে তাদেরকে আমরা কি বলবো, আর্হেনিয়াস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড এবং বেস। নেক্সট চলে আসে কি, ব্রনস্টেড-লাউরি তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী কি বলা হয়, যে অ্যাসিড আর বেসকে যে কোনো একটা আয়নের রেসপেক্টেই বলা হয়। সেটা কিভাবে বলা হয়, বলা হচ্ছে যে অ্যাসিড হলো প্রোটন দাতা,
মানে এইমাত্র যেটা আর্হেনিয়াস থেকে পড়লাম যে অ্যাসিড H+ ডোনেট করে সেটাই রয়েছে, কিন্তু এতক্ষণ কি পড়ছিলাম যে ক্ষার কারা, ক্ষার হচ্ছে যারা হচ্ছে OH- ডোনেট করে। কিন্তু এই ব্রনস্টেড-লাউরি তত্ত্ব অনুযায়ী তখন কি বলা হয় যে আমার অ্যাসিড হচ্ছে যারা H+ ডোনেট করবে, কিন্তু বেস বা ক্ষারক কারা হবে যারা H+ টা কি করবে, অ্যাকসেপ্ট করবে, মানে নিয়ে নেবে। যেরকম দেখি কি রয়েছে, HCl-টাকে নিলাম, HCl-টা কিভাবে ভাঙলো, H+ আর Cl- এ ভেঙে গেল, তাহলে এর রেসপেক্টে এটা হচ্ছে আমার অ্যাসিড। কিন্তু বেসের এবার ডেফিনিশনটা কিভাবে হবে, ধরে নিলাম আমাদের কাছে রয়েছে কি NH3, যেটাকে কি বলা হয় অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা কি করতে পারে, এই যে H+ রয়েছে সেই H+টাকে কি করতে পারে, গ্রহণ করতে পারে। সেখান থেকে কি হয়ে যায়, সেখান থেকে N, হাইড্রোজেন 3টে ছিল তার রেসপেক্টে আরো একটা নিয়ে নিল, নিয়ে NH3 নয় NH4 প্লাস হয়ে গেল, অ্যামোনিয়াম আয়ন হয়ে গেল। তাহলে H+ দ্বারা যারা ডোনেট করলো, প্রদান করলো, তাদেরকে বলা হচ্ছে কি অ্যাসিড। H+ যারা গ্রহণ করলো তাদেরকে কি বলা হচ্ছে, ক্ষারক। বোঝা গেছে? এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, যেখানে এই ব্রনস্টেড-লাউরি তত্ত্ব থেকে আমাদের কি পাওয়া যায়, আমাদের অনুবন্ধী ক্ষার এবং ক্ষারক পাওয়া যায়, অনুবন্ধী ক্ষারক এবং অ্যাসিড এই যুগ্মটাকে পাওয়া যায়। কিরকম ভাবে, যখন আমি এখানে কোনো অ্যাসিড নেব, সেই অ্যাসিডটা কি করলো, তার H+ ডোনেট করে ওর অ্যাসিডিটি শো করলো, তার থেকে যে নেগেটিভ পার্টটা বেরিয়ে গেল এটাকে তখন কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে বেস। কি বেস বলা হয়, বলা হয় কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক। কার অনুবন্ধী ক্ষারক, HCl এর, হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারককে HCl-। ঠিক তেমন ভাবে NH3 টা কি করেছিল, এই H+ টাকে গ্রহণ করলো, গ্রহণ করে ওর বেসিসিটি শো করলো। তাহলে ওই বেসিসিটি শো করার পরে যে জিনিসটা ও কনভার্ট হলো সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল অ্যাসিড। তাহলে এটা কিরকম অ্যাসিড হবে, এটা হবে অনুবন্ধী অ্যাসিড বা কনজুগেট অ্যাসিড বলবো এটাকে। তাহলে এইখানে এই NH3 NH4 প্লাস হচ্ছে অনুবন্ধী ক্ষারক এবং অ্যাসিডের যুগ্ম, আর এখানে হচ্ছে HCl আর Cl- টা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষারকের যুগ্ম। তাহলে যখন কোনো একটা অ্যাসিড H+ ডোনেট করে দিয়ে যে বাকি পার্টটা পড়ে থাকে সেটা হচ্ছে বেস হয়ে যাবে, অনুবন্ধী বেস কার, ওই সেই হচ্ছে HCl এর। আর এখানে যখন NH3 H+ টাকে গ্রহণ করে নিল, গ্রহণ করার পরে যে আয়নটা তৈরি করলো সেটাকে আমি কি বলবো, এই অ্যামোনিয়া, যেটা হচ্ছে বেস তার অনুবন্ধী অ্যাসিড। আশা করি বোঝা গেছে অনুবন্ধী ক্ষার এবং অ্যাসিডের কনসেপ্টটা। আচ্ছা, এরপর কি রয়েছে, এরপর রয়েছে হচ্ছে লুইস তত্ত্ব। এবার লুইস তত্ত্ব অনুযায়ী কিভাবে বলা হয়, লুইস তত্ত্বটা পুরোপুরি আলাদা, H+ বা OH- এর উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে আমাদের কি নিঃসঙ্গ ইলেকট্রন, কিসের উপর, নিঃসঙ্গ ইলেকট্রন বা হচ্ছে ইলেকট্রন জোড়ের উপর। ইলেকট্রন জোড়টা কি জিনিস, যেমন আমি যদি দেখাই, এইখানে আমার কাছে রয়েছে কি H2O, H2O রয়েছে। এবার আমরা জানি যে অক্সিজেনের কাছে কি থাকে, দুখানা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। কি থাকে, দুখানা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। তাহলে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যারা ডোনেট করতে পারে, কি বললাম, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যারা দেওয়ার ক্ষমতা আছে, যারা নিজেদের থেকে অন্যকে দিয়ে দিতে পারে, তাদেরকে এখানে কি বলা হচ্ছে, যে ক্ষারক হলো ইলেকট্রন জোড় দাতা, তারা ইলেকট্রন দিয়ে দিতে পারে। তাহলে এটা কি হিসেবে বিহেভ করতে পারে, এটা বেস হিসেবে বিহেভ করতে পারে। তাহলে অবশ্যই বুঝতে পারছো, যেটা ক্ষারক যদি ইলেকট্রন জোড় দিয়ে দেয় তাহলে কি করবে, অ্যাসিড কি ইলেকট্রন জোড় গ্রহণ করবে, অ্যাসিড কি করবে, ইলেকট্রন জোড় গ্রহণ করবে। যেমন কি হতে পারে, এখানে রয়েছে BF3, বোরন ট্রাইফ্লুরাইড। এখানে কি হয়, এই বোরনের আমরা যদি পড়ে থাকি হচ্ছে বন্ডিং চ্যাপ্টারটা খুব ভালো করে, সেখান থেকে দেখতে পারবো বোরনের কি রয়েছে, অষ্টক পূর্তি হয় না। তাহলে তার সাথে মানে কম্পাউন্ড ফর্ম করার পরেও ওর যেহেতু অষ্টক পূর্তি হয় না, তো ওর কাছে একটা ভ্যাকেন্ট অরবিটাল ফাঁকা থাকে, ভ্যাকেন্ট অরবিটাল ফাঁকা থাকে। সেইখানে ও কি করতে পারে, এই অ্যামোনিয়া যার কাছেও কি রয়েছে, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, সেখান থেকে সেই ইলেকট্রন জোড়টা ও কি করতে পারে, BF3 কে দিয়ে দিতে পারে। তাহলে এখানে অ্যামোনিয়াটা কি হিসেবে বিহেভ করতে পারে, লুইস বেস হিসেবে। কি হিসেবে, লুইস বেস হিসেবে। আর BF3 টা কি হিসেবে বিহেভ করতে পারে, লুইস অ্যাসিড হিসেবে।
তাহলে লুইস তত্ত্ব অনুযায়ী কি, যেই সমস্ত যৌগগুলো ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে তারা হচ্ছে আমার লুইস অ্যাসিড, আর যেই সমস্ত যৌগগুলো ইলেকট্রন জোড় হচ্ছে ডোনেট করতে পারে তারা হচ্ছে লুইস বেস। আশা করি আরহেনিয়াস তত্ত্ব, ব্রনস্টেড লাউরি, লুইস তত্ত্বতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এইখানে অ্যাসিড বেসের একটা কম্পারিজন আমরা করে নিই। যে অ্যাসিড আমরা নর্মাল সাধারণত বাড়িতে কোনগুলোকে অ্যাসিড বলি, যে লেবু খাচ্ছি, লেবুটাকে টক লাগছে, তো সেই রেসপেক্টে সেটা কি বললাম, এটার মধ্যে অ্যাসিড রয়েছে। টক দই খাচ্ছি, তার মধ্যে টক স্বাদ লাগছে, তাহলে সেটাকে আমরা কি বলছি, অ্যাসিড বলছি। তাহলে স্বাদের রেসপেক্টে আমরা কি বলতে পারি, যেই ধরনের যৌগগুলোর টক স্বাদ হয় সেগুলোকে অ্যাসিড বলে থাকি সাধারণত হবে। আচ্ছা আচ্ছা, ক্ষার কাকে বলি, যেই ধরনের দ্রব্যগুলো তেতো হয়ে থাকে, যেই ধরনের দ্রব্যগুলো তেতো হয়ে থাকে। তার মানে কিন্তু এই নয় যে আমি যে কোনো অ্যাসিডকে মুখে দিয়ে দেখবো এটা টক কিনা, তার রেসপেক্টে বুঝবো এটা অ্যাসিড বা তেতো হবে, কখনোই না। কারণ এই দুটোই কি হচ্ছে, যে শরীরের পক্ষে বা হচ্ছে কোনো স্কিনের পক্ষে প্রচন্ড পরিমাণে খারাপ। কারণ এই অ্যাসিডের কি থাকে, যখন অ্যাসিডকে কোনো চামড়ার সাথে বা কোনো দ্রব্যের সাথে হচ্ছে টাচে আসে, তখন কি হয়, সেখানে রিয়াকশন হয়ে যায়, মানে সেটা ওই অ্যাসিডের H+ সেই জায়গায় পরিবর্তিত হয়ে গিয়ে সেই জায়গাটাকে ক্ষয় করে ফেলে। তো সেই জন্যই কিন্তু আমাদের এই তত্ত্বগুলো পড়া ছিল, যে আরহেনিয়াস তত্ত্ব, ব্রনস্টেড লাউরি তত্ত্ব, লুইস তত্ত্ব, এর মাধ্যমে কিভাবে আমরা কেমিক্যালি কোনো একটা অ্যাসিড বা বেসকে চিহ্নিত করবো বা শনাক্ত করবো। আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে, স্পর্শ কিরকম হয়। এটা এই যে ক্ষারক রয়েছে, যেটা আমরা দেখি, এর মধ্যে কি থাকে, সোপি ফিল থাকে, মানে পিচ্ছিল হয়, যেটা কিনা অ্যাসিডের ক্ষেত্রে হয় না। তাহলে স্পর্শ রেসপেক্টে কি হবে, অ্যাসিড সাবানের মতন পিচ্ছিল নয়, কিন্তু বেসটা কি হচ্ছে, সাবানের মতন পিচ্ছিল। নেক্সট চলে আসে কি ইম্পর্টেন্ট একটা কি পরীক্ষা, সেটাকে বলা হচ্ছে লিটমাস পরীক্ষা। কি বলা হচ্ছে, লিটমাস পরীক্ষা। তাই লিটমাস কি, লিটমাস হচ্ছে এমন একটা পরীক্ষা যার মাধ্যমে অ্যাসিড এবং বেসকে আমরা শনাক্ত করতে পারি। লিটমাস হচ্ছে একটা পেপার যার মাধ্যমে আমি সেই কোনো একটা জলীয় দ্রবণ বা কোনো একটা দ্রবণের মধ্যে আমি যদি লিটমাস একটা পেপারটাকে দ্রবীভূত করি, তাহলে তার কালারের পরিবর্তনের সাপেক্ষে, তার রঙের পরিবর্তনের সাপেক্ষে আমি কোনো দ্রবণকে অ্যাসিড বা বেস হিসেবে শনাক্ত করতে পারি। তাহলে কিভাবে এটা মনে রাখবো, যে অ্যাসিড মানে আমরা কিভাবে ফেলে থাকি, অ্যাসিড মানে হচ্ছে ডেঞ্জার জিনিস। তো সেই রেসপেক্টে কখনো যদি কোনো একটা লিটমাস পেপার হচ্ছে নীল থেকে লাল হয়ে যায়, মানে ব্লু থেকে রেড, রেড মানে ডেঞ্জার, অ্যাসিড মানেও ডেঞ্জার, তো সেই রেসপেক্টে মনে রাখতে পারো ব্লু থেকে যদি রেডে কনভার্ট হয়ে যায়, তো তার রেসপেক্টে সেটা হচ্ছে আমার অ্যাসিড। তাহলে অ্যাসিড কি হবে, নীল লিটমাস পেপারকে কি করে দেবে, লাল করে দেবে। তো সাধারণভাবে ক্ষারকটা কি করবে, যে লাল লিটমাস পেপারকে নীল করে দেবে। এটা কিন্তু পরীক্ষা আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট, যে লিটমাস পেপার অ্যাসিডের মধ্যে দিলে কি রং পরিবর্তন করে, নীল লিটমাস থেকে লাল হয়ে যায়। আচ্ছা, চলে আসি পরেরটাতে, কি বলছে, তড়িৎ পরিবাহিতা। জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, দুজনেই করে। কেন দুজনেই করে, কারণ কিছুক্ষণ আগে দেখলাম যে দুজনে কি হয়, জলীয় দ্রবণে গিয়ে গিয়ে বিশ্লেষিত হয়ে যায়, মানে দু জায়গাতেই আমি কি পাই, আয়ন পাই, বা হচ্ছে প্লাস বা মাইনাস চার্জ পাই। এবারে আমরা জানি যে তড়িৎ পরিবহনের জন্য জলীয় দ্রবণে আমাদের কি চাই, আয়নটাই চাই। তাহলে দুজনেই যদি বিশ্লেষিত হয়ে গিয়ে আয়ন প্রদান করতে পারে, পজিটিভ আর নেগেটিভ, তো তার সাপেক্ষে দুটো অ্যাসিড আর বেসে দু জায়গাতেই আমরা কি দেখতে পাই, বিদ্যুৎ পরিবহনের দুজনেরই ক্ষমতা রয়েছে। আচ্ছা, এবার কি রয়েছে, ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়াটা কিরকম ভাবে দেখবো, ধরো আমার কাছে রয়েছে HCl, তার সাথে একটা ধাতু নিয়ে নিলাম, ধরো ম্যাগনেসিয়াম। কি নিলাম, ম্যাগনেসিয়াম একটা ধাতু নিয়ে নিলাম। এবার এই ধাতুর সাথে বিক্রিয়াতে কিভাবে হয়, ধাতুর সাথে বিক্রিয়াতে আমার কি কি তৈরি হয়, সল্ট তৈরি হয়। তাহলে এখানে সল্ট কি তৈরি হবে, দেখতে পাচ্ছি এইখানে রয়েছে কি ক্লোরিন, আর এখানে রয়েছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন জুড়ে MgCl2 তৈরি হবে। কি তৈরি হবে, MgCl2। আর তার সাথে কি হবে, এই যে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেনটা আরেকটা হাইড্রোজেনের সাথে জুড়ে H2 গ্যাস ফর্ম করবে। কি করবে, H2 গ্যাস ফর্ম করবে। এখানে যদি ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে এখানে 2HCl হয়ে যাবে, দুখানা হাইড্রোজেনের জন্য H2 আর দুখানা Cl থেকে MgCl2 তৈরি হলো। তাহলে এখান থেকে কি দেখতে পেলাম, যে যখনই কোনো ধাতুর সাথে আমার অ্যাসিডের বিক্রিয়া হবে, সেইখানে আমার কি হয়, সেইখানে সল্ট এবং ওয়াটার তৈরি হয়, এই সল্ট এবং হাইড্রোজেন গ্যাস লিবারেট হয়, সল্ট এবং হাইড্রোজেন গ্যাস লিবারেট হয়।
এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিরকম, যে কোনো ধাতুর সাথেই আমার কি অ্যাসিডের রিয়াকশন হলে আমি সেখানে সল্ট আর হাইড্রোজেন গ্যাস পাবো? কখনোই না। তাহলে কিভাবে বুঝবো কাদের সাথে রিয়াকশন করলে পাবো? আমরা যদি অ্যাক্টিভিটি সিরিজ আর মেটালের অ্যাক্টিভিটি সিরিজ বা ধাতুর অ্যাক্টিভিটি সিরিজ পড়ে থাকি, সেইখানে দেখতে পাই যে একটা পজিশনে আমার কি থাকে, হাইড্রোজেন থাকে। কি থাকে? হাইড্রোজেনের উপরে থাকে হচ্ছে পটাশিয়াম, লিথিয়াম, ক্যালসিয়াম, এই ধাতুগুলো থাকে। করতে করতে আমি এই হাইড্রোজেনটাকে দেখতে পাই। তাহলে এই হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলোর সাথে যদি অ্যাসিডের রিয়াকশন হয়, তাহলেই সেখান থেকে হাইড্রোজেন গ্যাসটা আমার লিবারেট হয় বা হাইড্রোজেন গ্যাসটা বেরোতে পারে। আর নিচের যে ধাতুগুলো রয়েছে তার সাথে যদি রিয়াকশন হয় হচ্ছে অ্যাসিডের, সেখান থেকে হাইড্রোজেনটা বেরোবে না। যেমন কি আমি যদি কপারের সাথে HCl এর রিয়াকশন করি, কপারের সাথে HCl এর রিয়াকশন করি, যেহেতু হাইড্রোজেনের নিচে রয়েছে কপারটা, তো সেই জন্য কপার ধাতুর সাথে হাইড্রোজেনের HCl এর রিয়াকশনে সেখান থেকে হাইড্রোজেন গ্যাস লিবারেট হয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে কি, আমাকে অ্যাক্টিভিটি সিরিজটা পড়তে হবে। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট একটা কথা কি, যে ক্ষার এবং ক্ষারকের মধ্যে পার্থক্য, অ্যালকালি এবং বেসের মধ্যে পার্থক্য। কি জিনিসটা বলছে, সব ক্ষারক জলে দ্রবীভূত হয় না। যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলি, ক্ষার বলি। তো এই যে ক্ষারীয় ধাতু বলি না, ক্ষারীয় ধাতু যেমন কি এই যে NaOH, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে ক্ষারীয় ধাতু বলি। তাহলে বলছে যে সব ক্ষারকই কি হয়, জলে দ্রবীভূত হয় না। সব বেস জলে দ্রবীভূত হয় না। এরকম অনেক ধরনের বেস আছে যেগুলো কি জলে ইনসলুবেল, জলে দ্রবীভূত হয় না। তা সত্ত্বেও তার অন্য অন্য প্রপার্টির জন্য সেগুলোকে আমি কি বলতে পারি, সেটাকে ক্ষার বলতে পারি, কিন্তু ক্ষারক বলতে পারি। কিন্তু যেই সমস্ত ক্ষারক, যেই সমস্ত বেস আমার কি হয়, যে জলে দ্রবীভূত হচ্ছে, জলে দ্রবীভূত হয়ে আমার কি হচ্ছে, যে ওর ক্ষারক ধর্মটা প্রকাশ করছে, তাদেরকে একমাত্র ক্ষার বলি। যেমন কি কি করেছিলাম কিছুক্ষণ আগে, KOH। KOH-টা কি, একটা কি বেস, এটা হচ্ছে একটা বেস এবং এটা জলে দ্রবীভূত হয়। জলে দ্রবীভূত হয়ে সেখান থেকে OH মাইনাস আয়নটা ডোনেট করে। তাহলে সেই জন্য এটা বেস তো বটে, তার সাথে সাথে এটাকে কি বলতে পারি, আমি এটাকে অ্যালকালিও বলতে পারি। এটাকে কি বলতে পারি, অ্যালকালিও বলতে পারি। তাহলে কি বলছে, সব ক্ষারই ক্ষারক, মানে যে কোনো অ্যালকালি থাকুক না কেন সেটা আমার বেস হবেই হবে, কিন্তু সব বেস আবার অ্যালকালি নয়, কারণ সব বেস জলে দ্রবীভূত হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি বললাম, অ্যাসিড এবং বেসকে কিভাবে শনাক্ত করতে হয়, তাদের মিল কি রয়েছে, অমিল কি রয়েছে, ক্ষার কি ক্ষারক কি, সব বুঝে গেলাম। এরপর কি রয়েছে, অ্যাসিড বেস ইন্ডিকেটর। এরপর আমরা কি পড়বো, অ্যাসিড বেস ইন্ডিকেটর। মানে কি, কোনো একটা হচ্ছে জলীয় দ্রবণ বা কোনো একটা দ্রবণ, সেটা অ্যাসিড কি ক্ষার কি করে বুঝবো, সেটা তো H+ যায় কি মাইনাস যায় রিঅ্যাকশনের মাধ্যমে বুঝে গেলাম। কিন্তু কোনো পরীক্ষার মাধ্যমে বা কোনো একটা যৌগের মাধ্যমে বা পরীক্ষার মাধ্যমে কি করে বুঝবো যে এই জিনিসটা হচ্ছে আমার অ্যাসিড বা এই জিনিসটা হচ্ছে আমার বেস? কি বলছে, যে যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি দ্রবণ অ্যাসিড নাকি ক্ষারীয় তা নির্দেশ করে, তাদের নির্দেশক বলা হয়। কি বলা হয়, তাদের নির্দেশক বলা হয়। যে অ্যাসিডের মধ্যে আমি কোনো একটা দ্রব্য মিশালাম, তার ফলে তার কালারের জন্য পুরো অ্যাসিডের কালারটা আমার চেঞ্জ হয়ে গেল বা বেসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল, তখন আমি তাদেরকে কি বলি, অ্যাসিড বেস ইন্ডিকেটর বলে থাকি। আচ্ছা, তাহলে এই অ্যাসিড বেস ইন্ডিকেটর কত রকমের হয়ে থাকে, 3 রকমের প্রধানত হয়ে থাকে। কি কি, প্রাকৃতিক নির্দেশক, তাহলে এই অ্যাসিড বেস কত রকমের, 3 রকমের হয়ে থাকে। কি কি, প্রাকৃতিক নির্দেশক, কৃত্রিম নির্দেশক, আর হচ্ছে ঘ্রাণেন্দ্রিয় নির্দেশক। মানে ন্যাচারাল ইন্ডিকেটর কি, যেটা আমরা নিজেদের থেকে তৈরি করতে হয় না, অলরেডি আমাদের প্রকৃতিতে থেকেই পাওয়া যায়। যেমন কি এই লিটমাসটা কোথা থেকে পাওয়া যায়, লিচেন নামক গাছ থেকে পাওয়া যায়, যেটা কিছু করে আমরা পড়ছিলাম, ব্লু লিটমাস, রেড লিটমাস, সেটা কোথা থেকে পাওয়া যায়, লিচেন নামক একটি গাছ থেকে পাওয়া যায়, তার মানে প্রাকৃতিক উৎস। তারপরে হলুদ, তারপরে হচ্ছে লাল বাঁধাকপির রস। তাহলে এগুলো সবকটাই কি করে, যে আমার অ্যাসিড বা বেস সেটাকে আমাকে শনাক্ত করতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে প্রথম কি, ন্যাচারাল ইন্ডিকেটর। নেক্সট কি, সিনথেটিক ইন্ডিকেটর। সিনথেটিক ইন্ডিকেটর কি, যেটা আমরা নিজেরা বানিয়েছি। যেমন অ্যাসিড আর বেস রিঅ্যাকশনে খুবই কমন ইন্ডিকেটর গুলো কি কি, যেরকম হচ্ছে কি ফেনোলফথেলিন, অ্যাসিড আর বেসে শনাক্তকরণ ইউজ করা হয়। মিথাইল অরেঞ্জ, এটা ইউজ করা হয়। তাহলে কি কি রয়েছে, মিথাইল অরেঞ্জ, ফেনোলফথেলিন, যেগুলো কি ওয়াইডলি ইউজড
অ্যাসিড বেস ইন্ডিকেটর ইন আ কেমিক্যাল রিঅ্যাকশন। আচ্ছা, তারপর কি রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো কি করছিল, যে কোনো একটা অ্যাসিড বা বেসকে আমার কিসের মাধ্যমে শনাক্ত করছিল, যে তাদের রং পরিবর্তনের মাধ্যমে, কালার চেঞ্জের মাধ্যমে। কিন্তু যদি আমার কোনো একটা ইন্ডিকেটর এমন থাকে তার কি হয়, নিজের ঘ্রাণটা বদলে যায়, যে তার একটা যে প্রাকৃতিক ঘ্রাণ রয়েছে বা গন্ধ রয়েছে, তার রেসপেক্টে সেটাকে অ্যাসিড বা বেসের মধ্যে দিলে সেই গন্ধটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের সেটাও একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করতে পারে। তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় হচ্ছে অলফ্যাক্টরি ইন্ডিকেটর। তাদেরকে কি বলা হয়, অলফ্যাক্টরি ইন্ডিকেটর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলছে, অ্যাসিড ও ক্ষারে এদের গন্ধ বদলে যায়, যেমন কি পেঁয়াজ, ভ্যানিলা এবং লবঙ্গ তেল। এগুলো কি হচ্ছে, অনিয়ন, ভ্যানিলা আর হচ্ছে লবঙ্গ তেল, এগুলো হচ্ছে কি করে, নিজেদের গন্ধটা চেঞ্জ করে ফেলে কিসের মধ্যে, অ্যাসিড বা বেসের মধ্যে দিলে। তাহলে সেখান থেকে বোঝা যায় যে এটা হচ্ছে আমার অ্যাসিড না এটা হচ্ছে আমার বেস। আচ্ছা, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের এই নির্দেশক। নির্দেশকের কোনটার কালার কি কিভাবে চেঞ্জ হয়। কি বলছে, এই যে লিটমাস পেপার নরমালি কি থাকে, নরমালি আমার বেগুনি কালারের হয়, যদি অ্যাসিড বা বেস কোনোটার মধ্যেই নেই। নরমালি আমি যেটা পাই, যেটা দোকান থেকে কিনতে পাওয়া যায়, সেটা কিরকম দেখতে হয়, বেগুনি কালার হয়। কালারটা কিন্তু মনে রাখতে হবে। নিউট্রাল কেন লেখা, কারণ নিউট্রাল অবস্থাতে, যে ও না অ্যাসিডও দেওয়া রয়েছে না হচ্ছে বেসেও দেওয়া রয়েছে। কিন্তু যদি ওটাকে অ্যাসিডের মধ্যে দেওয়া হয়, তখন কি হয়ে যাবে, সঙ্গে 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 লাল হয়ে যাবে, কারণ অ্যাসিড মানে বলেছি কিভাবে মনে রাখতে হবে, অ্যাসিড মানে ডেঞ্জার আর রেড মানেও ডেঞ্জার। তো সেই রেসপেক্টে আমার লিটমাসে কি হয়ে যাবে, কালারটা রেড হয়ে যাবে, আর বেসের মধ্যে কি হয়ে যাবে, সেটা নীল হয়ে যাবে। আচ্ছা, মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ নামে দেখতে পাচ্ছ অরেঞ্জ রয়েছে, তাহলে নর্মাল অবস্থাতে বা নিউট্রাল অবস্থাতে কি থাকবে, কমলা বর্ণ থাকবে, অরেঞ্জ থাকবে। কিন্তু এই যে অ্যাসিডের মধ্যে দিলে আবার কি হয়ে যাবে, গোলাপি লাল, মানে পুরোপুরি লাল নয়, গোলাপি লাল বর্ণ হয়ে যাবে। আর ক্ষারে দিলে কি হয়ে যাবে, এটা হলুদ হয়ে যাবে। আচ্ছা, ফেনলফথেলিন সবচেয়ে ওয়াইডলি ইউজড। কি হয়, এটা হচ্ছে কি নর্মাল অবস্থায় কোনো কালার থাকে না, দেখলে মনে হবে জলের মতন বর্ণহীন থাকে। কিন্তু এটা শুধুমাত্র কালার কখন চেঞ্জ করে, ক্ষারের মধ্যে দিলে। অ্যাসিড বেস যখন রিঅ্যাকশন করা হয়, তখন আমরা বলি না যে টাইট্রেশন করছি, সেই টাইট্রেশনে এই ফেনলফথেলিনটা ইউজ করা হয়। শুরুতে যখন অ্যাসিডের মধ্যে ফেনলফথেলিনটা দেওয়া হয়, তখন কোনো কালার চেঞ্জ হয় না। তাহলে ড্রপ ওয়াইজ উপর থেকে, বুলেট থেকে আমাকে ড্রপ ওয়াইজ কি করতে হয়, যে ক্ষারটাকে আস্তে আস্তে এক ড্রপ করে দিতে হয়। দিতে থাকতে থাকতে আস্তে আস্তে অ্যাসিড আর বেস মিলে আমার কি হয়ে যায়, সল্ট এবং ওয়াটার। তাহলে কি হচ্ছে, অ্যাসিডটার পরিমাণ আস্তে আস্তে কমছে, কমতে কমতে এমন একটা পয়েন্ট আসে যখন কি হয়ে যায়, এক ড্রপ এক্সট্রা আমার ক্ষার দিলেই পুরো দ্রবণটা গোলাপি হয়ে যায়। আমি অনেকটা বেশি দিয়ে দিতে পারি, তার ফলে আমার গোলাপি হয়ে যাবে, কিন্তু এক ড্রপ করে দেওয়া হয় কেন, কারণ আমাকে এক্সাক্ট পয়েন্টটা লাগবে, যেই পয়েন্টে এতটা পরিমাণ আমার অ্যাসিড রয়েছে, তার রেসপেক্টে আমার কতটা পরিমাণে বেস লাগলো। না হলে আমি অনেকটা দিয়ে দিলে বুঝবো কি করে যে অতটা অ্যাসিডের জন্য, নিউট্রাল করার জন্য আমার এতটা বেস লাগলো। সেই জন্য ওখানে বলা হয় যে টাইট্রেশনের যখন করা হয় টাইট্রেশন পরীক্ষাটা, তখন আমাকে ড্রপ ওয়াইজ বেসটাকে দিতে হয়। দিতে দিতে যখন আমার একটা পয়েন্ট আসবে যে অ্যাসিডটা পুরোপুরি আমার প্রশমিত হয়ে গেছে, তারপরে এক্সট্রা এক ড্রপ ক্ষার দিতে হবে, কারণ প্রশমন অবস্থাতেও ও বর্ণহীন, অ্যাসিড মাধ্যমেও ও বর্ণহীন। যখন এক ড্রপ এক্সট্রা ক্ষার পড়বে সেই দ্রবণের মধ্যে, তখনই ওটা পিঙ্ক কালার হয়ে যাবে। তার মানে আমার আসলে নিউট্রালাইজেশন পয়েন্ট কোনটা, টাইট্রেশনের রেসপেক্টে ওই যেই ড্রপে আমার কালারটা চেঞ্জ হয়ে গেল, পুরো গোলাপি হয়ে গেল, তার ঠিক আগের ড্রপটা। আচ্ছা, এরপর কি রয়েছে, এটা হচ্ছে একটা কি ন্যাচারাল ইন্ডিকেটর দেখলাম, হলুদ, টারমারিক। সেটা কি হয়ে যায়, নরমালি অবভিয়াসলি হলুদ কালারে হয়, এবং অ্যাসিডেও এর কোনো কালার পরিবর্তন হয় না। কখন কালার পরিবর্তন হয়, যখন এটা মধ্যে ক্ষার দেওয়া হয়, তখন কি হয়ে যায়, লালচে বাদামি বর্ণের হয়ে যায়। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে অ্যাসিড বেস ইন্ডিকেটর। আচ্ছা, এরপর আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কি, পিএইচ স্কেল। পিএইচ স্কেলটা কি জিনিস, প্রথমে জানতে হবে যে পিএইচ স্কেলটা সোরেনসেন নামে একজন সায়েন্টিস্ট বার করেছিলেন। তাহলে পিএইচ স্কেলের কাজটা কি, পিএইচ স্কেলের কাজ হচ্ছে যে কোনো একটা অ্যাসিডের কতটা অ্যাসিড বেশি বা অ্যাসিডিটি বেশি, বা কোনো একটা বেসের কতটা বেসিসিটি। মানে সব অ্যাসিড বা সব বেসের তো স্ট্রেংথ সেম হয় না। কিছু কিছু অ্যাসিড জানি আমরা, H2SO4 যে অ্যাসিডটা রয়েছে, সেটা অ্যাসিডিটি অনেক বেশি হয় বাকি অন্যান্য অ্যাসিডের থেকে। তাহলে কোন অ্যাসিডের অ্যাসিডিটি বেশি সেটা আমাদের জানার জন্য তো কোনো একটা প্যারামিটার লাগবে। যেমন কোনো একটা যদি হাইট বলি, হাইট কি সেন্টিমিটার মিটার প্যারামিটার রয়েছে, যে কোনটা বেশি কোনটা কম। তো সেই রেসপেক্টে আমাদের কোনো একটা অ্যাসিডের অ্যাসিডিটি কতটা বেশি সেটা জানার জন্য কি লাগে, পিএইচ স্কেল। তাহলে সেই পিএইচ স্কেল থেকে আমরা জানতে পারি। তাহলে পিএইচ স্কেলটার পরিমাপটা কি, পিএইচ স্কেল শুরু হয় 0 থেকে 14 অবধি, তার মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে হচ্ছে 7। তার মানে বুঝতে পারছি এই পুরো স্কেলে যে মাঝ বরাবর যে পোর্শনটা, সেই পোর্শনটা কি হবে, আমার পোর্শনটা হবে কি আমাদের না ওটা অ্যাসিড
না ওটা বেস, ওটা কি হবে, ওটা হবে নিউট্রাল বা প্রশম। তাহলে এই 7 এর যে আগের পয়েন্টটা রয়েছে, এই 7 থেকে 0 অবধি আর 7 থেকে 14 অবধি, কোন সাইডটাকে কি বলা হয়, এই সাইডটা হচ্ছে কি অ্যাসিড। তাহলে যত আমি 7 থেকে 0 এর দিকে যাব তত আমার কি হবে, অ্যাসিডিটি ইনক্রিজ করবে, যত 7 থেকে আমি 0 এর দিকে যাব। সেম ভাবে 7 থেকে যখন আমি 14 এর দিকে যাব, সেই সাইডে আমার কি থাকবে, বেস থাকবে। যত আমি 7 থেকে 14 এর দিকে যাব তত আমার বেসিসিটি, কি হবে, বাড়তে থাকবে। তার মানে কোন জায়গায় আমি যদি দেখি পিএইচ স্কেল রয়েছে বা পিএইচ মেনশন করা রয়েছে, যে কারোর পিএইচ রয়েছে আমার 5, তাহলে আমি কি বুঝে যাবো প্রথমেই, যে এটা প্রশম দ্রবণ নয়, এইটা কি রয়েছে, এটা হচ্ছে আমার অ্যাসিডিক দ্রবণ। আর কোথাও যদি পিএইচ কোথাও 5 থাকে আর সে কোথাও যদি 3.1 থাকে, তাহলে সেখান থেকে কি বুঝবো, যে দুটোই আমার কি রয়েছে, অ্যাসিড রয়েছে। কিন্তু যেখানে পিএইচ 3.1 তার অ্যাসিডিটি পিএইচ 5 এর থেকে অনেক অনেক বেশি। আচ্ছা, তাহলে এখানে সেগুলোই বলা হচ্ছে কি, যে দ্রবণে হাইড্রোজেনের গাঢ়ত্ব মাপার জন্য। আচ্ছা, তাহলে পিএইচ স্কেলটা আসলে কি, পিএইচ স্কেলটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল টু ক্যালকুলেট দ্য পিএইচ অফ এনি সলিউশন। তাহলে কোন একটা সলিউশনের পিএইচ মাপার জন্য জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টুল। তাহলে এই টুলটা কিসের উপর বেস করে হয়, কনসেন্ট্রেশন অফ H+। কিসের উপরে, কনসেন্ট্রেশন অফ H+। তাহলে ফর্মুলাটা আসলে কি হয়, পিএইচ equals to minus logarithm of H+, where H+ is the concentration of hydrogen ion in any solution. তাহলে এটা হচ্ছে আমার কি মেন ফর্মুলাটা, যেখানে আমি H এর কনসেন্ট্রেশন যদি বসিয়ে দিই, সেখান থেকে আমি কি পেয়ে যাবো, যে সেই সলিউশনটার পিএইচ কত হবে। তাহলে পিএইচ কথার অর্থ কি, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, যে কতটা হাইড্রোজেন রয়েছে তার পোটেনশিয়াল। আচ্ছা, স্কেলের সীমা কি হয়, 0 থেকে 14। পিএইচ কি, পিএইচ হচ্ছে যদি 7 এর কম হয় তাহলে অ্যাসিডিক, মানে পিএইচ যত কমবে অ্যাসিডের তীব্রতা তত বাড়বে। পিএইচ যদি ইকুয়াল টু 7 হয়, দ্রবণটির প্রশম বা নিউট্রাল হয়, যেমন হচ্ছে কি বিশুদ্ধ জল, কোনো আয়ন ছাড়া বিশুদ্ধ জল। আর পিএইচ 7 এর থেকে যদি বেশি হয়, তার মানে কি ক্ষারীয় বা অ্যালকালাইন। পিএইচ এর মান যত বাড়বে ক্ষারের তীব্রতা তত বাড়বে। আচ্ছা, নেক্সট পেজ। এবার কি রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ, যেটা আমাদের মুখস্থ করার বিষয়, যে কিছু গুরুত্বপূর্ণ পদার্থ তাদের পিএইচ এর মানটা কিরকম। যেমন কি পাকস্থলীর রস, আমরা যখন বায়োলজিতে পড়ি যে আমাদের হচ্ছে ইন্টেস্টাইন থেকে HCl নিঃসৃত হয়, সেটাকে গ্যাস্ট্রিক জুস বলি। তাহলে তার পিএইচ কত হয়, 1.2 থেকে 2, যেটা হচ্ছে খাবার হজম করার জন্য আমাদের ব্যবহার হয় ইন্টেস্টাইনে। তাহলে কি তীব্র অ্যাসিডিক, মানে এত কম, 0 প্রায় কাছাকাছি 1.2 থেকে 2, তাহলে কি হয়, এটা তীব্র অ্যাসিডিক। লেবুর রস যেটা আমরা খেয়ে থাকি 2.2 থেকে 2.4 অ্যাসিডিক। রেঞ্জটা মনে না রাখলেও তার আশেপাশে যে কোনো একটা খেলে মনে রাখলেই হবে। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড রেনটা কি হয় 5.6, যেটা হচ্ছে অ্যাসিডিক, বা এর থেকে কি হয় কম হয়। দুধ 6.5 থেকে 6.8 মৃদু অ্যাসিডিক, মানে অ্যাসিডের কাছাকাছি কিন্তু অ্যাসিড নয় অতটা। আচ্ছা, বিশুদ্ধ জল 7 হয় প্রশম। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে প্রশ্নটা আমাদের খুব আসে, মানুষের রক্ত, হিউম্যান ব্লাড, এটার পিএইচ কিরকম হয় 7.4। এটার পিএইচ কত হয় 7.1। মৃদু ক্ষারীয় পরীক্ষায় বহুবার এসেছে, যেটা বললাম, যেটা বহুবার পরীক্ষায় আসে। তারপর কি রয়েছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া সেটা পড়বো আজকে, আমাদের যখন কোয়েশ্চেন আছে সলভ করবো তখন দেখবো হোয়াট ইজ মিল্ক অফ ম্যাগনেসিয়া। সেই যে দ্রবণটা রয়েছে কি হয় আসলে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সেটা কি রয়েছে 10.5, ক্ষারীয় অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়। কেন অ্যান্টাসিডটা কি জিনিস, যেটা আমাদের হজমের সময় বা কোনো যখন অ্যাসিডিটি হয়ে যায় তখন ব্যবহার করা হয়। তাহলে সেই সময় যদি আমি এরকম একটা বেসিক সলিউশন দিয়ে থাকি, তাহলে সেখানটা কি হয়ে যাবে, আমার অ্যান্টাসিড হিসেবে ব্যবহার হচ্ছে। তারপর কি রয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে তীব্র ক্ষারীয়, কত হয় 40। আচ্ছা, এবার কি বলছে, এই মানব দেহে পিএইচ এর ভূমিকা কি। বলা হচ্ছে মানুষের শরীরে সাধারণত 7 থেকে 7.8 পিএইচ সীমার মধ্যে সঠিকভাবে কাজ করে। আমাদের মুখের ভিতরের পিএইচ এর মান 5.5 এর কম হয়ে গেলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায়, কারণ দাঁতের এনামেলটা হচ্ছে ক্যালসিয়াম দিয়ে তৈরি। তাহলে সেখানটাও যদি আমার প্রচুর পরিমাণে অ্যাসিডিক হয়ে যায়, তাহলে সেই কি হয়, ওই ক্যালসিয়ামটা ওখান থেকে আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে সেটা আমাদের দাঁতের
ক্ষয় হয়ে যায় বা টুথ ডিকে শুরু হয়। আর বডিতে কি বলছে 7 থেকে 7.8 এই পিএইচ এর মধ্যে যদি আমাদের মানব দেহ থাকে তাহলে কি হয়, সেখানে সব যে ফিজিক্যাল কাজকর্মগুলো রয়েছে সেগুলো খুব ভালো হয়, ইন্টারনাল কাজকর্মগুলো। আচ্ছা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কি উভধর্মী অক্সাইড বা অ্যামফোটেরিক অক্সাইড, এটা পরীক্ষা আসে যে একটা এই চারটের মধ্যে কোনটি আমার উভধর্মী অক্সাইড বা হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। বলছে সাধারণত ধাতুর অক্সাইডগুলি ক্ষারীয় এবং অধাতুর অক্সাইডগুলি অম্লিক বা অ্যাসিডিক হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট কথা, ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয় এবং অধাতুর অক্সাইডগুলো তীব্র তীব্র আম্লিক হয়ে থাকে। এটা কেন আগে একটু দেখার চেষ্টা করি। ধরো আমার কাছে রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড ধরো রয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড রয়েছে, আর রয়েছে হচ্ছে HCl। তাহলে ম্যাগনেসিয়ামটা কি ধাতু, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডটা কি ধাতুর অক্সাইড, মেটাল অক্সাইড। তাহলে এই মেটাল অক্সাইডের সাথে যখন HCl এর রিঅ্যাকশন হয়, সেখান থেকে আমাদের রিঅ্যাকশনে কি তৈরি হয়, সেখান থেকে রিঅ্যাকশন হয় MgCl2 মানে একটা সল্ট, তার সাথে তৈরি হয় হচ্ছে H2O মানে ওয়াটার। তাহলে আমরা জানি যখনই কোনো একটা অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করে, অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করে, তখনই আমার কি তৈরি হয়, সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়। তাহলে সেম জিনিস, সেম সল্ট অ্যান্ড ওয়াটার আমার এখানেও তৈরি হচ্ছে। তার মানে এইটা তো আমার অ্যাসিড ছিল, এটা তো আমার অ্যাসিডে নিয়েছি, তাহলে এই জিনিসটা আমার কিসের মতন বিহেভ করছে, অবভিয়াসলি এটা বেসের মতন বিহেভ করছে। তাহলে এই বিহেভিয়ার বা এই বিহেভিয়ারাল রিঅ্যাকশন থেকে আমি বুঝতে পারি যে কোনো একটা মেটাল অক্সাইড কিরকম হয়ে থাকে, তার জলীয় দ্রবণটা বেসিক হয়ে থাকে। তাহলে কি বলছে, কোনো ধাতুর অক্সাইডগুলি ক্ষারীয় হয়। আর সেম ভাবে ঠিক অপোজিটে যদি আমি কোনো বেস দেখে থাকি, সেখানে ওই সল্ট এন্ড ওয়াটার তৈরি হয়ে থাকে, তাহলে সেই যে অধাতুটা রয়েছে, অধাতুর যে অক্সাইডগুলো রয়েছে, সেগুলো থেকে আমাদের কি তৈরি হয়, সেখান থেকেও সল্ট এন্ড ওয়াটার তৈরি হয়। তাহলে সেই অধাতুর অক্সাইডটা আমার কিরকম হচ্ছে, যে আম্লিক হচ্ছে। কিরকম হচ্ছে, আম্লিক অক্সাইড তৈরি হচ্ছে, বা তার নেচারটা হচ্ছে আম্লিক। আচ্ছা, কিন্তু কিছু ব্যতিক্রম আছে অক্সাইড, যারা কি অ্যাসিড এবং ক্ষার দু রকমের ভাবে বিহেভ করতে পারে। এটা হচ্ছে দ্য ন্যাচারাল বিহেভিয়ার। কিন্তু এরকম অনেক ধরনের অনেক ধরনের হচ্ছে অক্সাইড রয়েছে, যেগুলো আমার কি দুরকম ভাবে ব্যবহার করতে মানে বিহেভ করে। যেরকম যে সমস্ত অ্যাসিড কি বলছে, ক্ষার এবং অ্যাসিড দুরকম ভাবেই কাজ করতে পারে, করে লবণ এবং জল উৎপন্ন করে, তাদেরকে কি বলা হয়, উভধর্মী অক্সাইড। মানে ও অ্যাসিডের মতনও বিহেভ করছে, ও বেসের মতনও বিহেভ করছে। যেমন এখানটা দেখালাম ও বেসের মতন বিহেভ করছে, সেরকম ভাবে ও অ্যাসিডের মতনও করতে পারে। কিন্তু যেই ধরনের অক্সাইড গুলো অ্যাসিড এবং বেস দুরকম ভাবেই ও কি করছে, বিহেভ করছে, তাদেরকে বলা হচ্ছে কি অ্যামফোটেরিক বা হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, এগুলো পড়তেই হবে। এর মধ্যে থেকে আসার চান্স খুব বেশি থাকে, যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, জিঙ্ক অক্সাইড ZnO, লেড অক্সাইড PbO, এগুলো হচ্ছে আমাদের কি ধরনের, হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। এবার আমাদের কি রয়েছে, লবণ এবং তাদের বাণিজ্যিক এবং রাসায়নিক নাম, যে এগুলো কিন্তু খুব পরিমাণে আসে, যে এর নাম কি, ওর নাম কি। যেমন মিল্ক অফ ম্যাগনেসিয়া ওখান থেকে পড়লাম, তার কি সংকেত, এগুলো কিন্তু প্রচন্ড আসার চান্স থাকে। যেটা এইমাত্র বললাম, অ্যাসিড প্লাস বেস থেকে আমার কি তৈরি হয়, এই সল্ট তৈরি হয় আর ওয়াটার তৈরি হয়। তাহলে সেই যে সল্ট রয়েছে, তাহলে এই যে অ্যাসিড আর বেসের রিঅ্যাকশনটাকে কি বলা হয়, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলা হয়। সেই নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে সল্ট এবং ওয়াটার আমাদের তৈরি হয়। আচ্ছা, এবার কিছু কিছু কি রয়েছে, তাদের বাণিজ্যিক নাম, রাসায়নিক নাম, সংকেত আর ব্যবহার। প্রথমে রয়েছে কি খাবার সল্ট বা টেবিল সল্ট, যেটাকে বলা হয়, সেটা কি হচ্ছে NaCl, Na+Cl-, কি লাগে, খাদ্য সংরক্ষণ বা রান্নায় ব্যবহার করা হয়। বেকিং সোডা, সেটাকে কি বলা হয়, NaHCO3। সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, NaHCO3, পাউরুটি কেক ফোলাতে অ্যান্টাসিড হিসেবে তৈরি হয়। আচ্ছা, কাপড় কাচা সোডা, এটা কি হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3। আর এর মধ্যে কিন্তু 10খানা জল থাকে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন 10 হয় এর। তাহলে কি সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, ডেকা হচ্ছে কি 10-এর জন্য, Na2CO3, 10H2O। কাঁচ ও সাবান শিল্পে জলীয় স্থায়ী ক্ষারতা দূরীকরণে ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডার, এটা কি হয়, CaOCl2, এটা কি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম
ক্লোরো হাইপোক্লোরাইট এটাকে বলা হয়। কেন কি এই OCl একটা থাকে আর Cl থাকে, তাহলে এটা হচ্ছে ক্লোরোটা আর এটা হচ্ছে হাইপোক্লোরাইটটা, আর এটা হচ্ছে ক্যালসিয়ামটা। তাহলে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। আচ্ছা, কিসে ব্যবহার করা হয়? ব্লিচিং পাউডার বাড়িতে ব্যবহার করা হয়ে থাকে জীবাণুনাশক হিসেবে বা কাপড়ের রং বিবর্ণ করতে এটা ব্যবহার করা হয়। প্লাস্টার অফ প্যারিস খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কি এটা হচ্ছে কি ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট আর হচ্ছে ডট হাফ H2O। কেন হাফ H2O মানে কি, যে এই ক্যালসিয়াম সালফেটের দুখানা আমার যৌগর দুখানা অণু কি করবে, এই একখানা জলকে ঘিরে থাকে, মানে এর সাথেও এ জুড়ে আছে, এর সাথেও এই জলটা জুড়ে আছে। তার মানে একজনের রেসপেক্টে কটা রয়েছে, হাফ করে রয়েছে, দুজনের একটা হলে একজনের হাফ, এই জন্য কি হয় ক্যালসিয়াম সালফেট হাফ H2O। মানে এই যে ক্যালসিয়াম সালফেটের যে আমার সল্টের যে অণু রয়েছে তার ভিতরে জলটা ঢুকে থাকে, একটা একটা যৌগের ভিতরে হাফ করে জল ভাগে পড়ে। তাহলে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বলা হয় এটাকে। কি ভাঙা হাড় জোড়া দিতে বা প্লাস্টার হিসেবে আমার মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়। যখন আমাদের হাত পা ভেঙে যায় তার উপর কি ডাক্তারখানায় গিয়ে কি করতে হয়, আমাকে প্লাস্টার করতে হয়, তাহলে সেই প্লাস্টারটা কি এই প্লাস্টার অফ প্যারিস থাকে। বা ছোটবেলা আমাদের অনেক কর্মশিক্ষা বা হচ্ছে ওই স্কুলের এক্সামে থাকতো যে হচ্ছে একটা মূর্তি মুখোশ থাকবে, মুখোশের চৌধুরী বন্ধ করে সেখানে এই প্লাস্টার অফ প্যারিস দিয়ে সেখানে এঁকে নিয়ে যেতে হতো। তাহলে সেই জিনিসটাও কি এই প্লাস্টার অফ প্যারিস, এই ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। এই ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটটা এটা খুব ইম্পর্টেন্ট। কোথা থেকে আসে? সেটা আসে হচ্ছে এই জিপসাম থেকে। এই জিপসামের মধ্যে থেকে যখন এই ক্যালসিয়াম সালফেট 2H2O, সেই জিনিসটাই আসলে জিপসাম। এটার মধ্যে এই প্লাস্টার অফ প্যারিসের মধ্যে যখন জল দেওয়া হয় সেটা হচ্ছে এই জিপসামে বা এটার মধ্যে কনভার্ট হয়ে যায়। সিমেন্টের জমাট বাঁধার গতি মন্থর বা ধীর করতে এটাকে ব্যবহার করা হয় জিপসামটাকে। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট মানে হচ্ছে এর মধ্যে দুটো জল থাকে আর প্লাস্টার অফ প্যারিসে হাফ জল থাকে। আচ্ছা, এরপর একটা খুব ইম্পর্টেন্ট চার্ট, সেটা কি যে এই যে বললাম যে নিউট্রাল অ্যাসিড বা হচ্ছে নিউট্রাল না ন্যাচারাল অ্যাসিড, অ্যাসিড তো নিউট্রাল হয় না, ন্যাচারাল অ্যাসিড। ন্যাচারাল অ্যাসিড মানে কি যে এই ফলের রসে বা দুধে বা বিভিন্ন যে ডেইলি যে আমরা খাবার দাবার খাই তার মধ্যে অনেক কিছুতে আমাদের কি থাকে, অ্যাসিড থাকে। তাহলে সেই অ্যাসিডগুলো কোন খাদ্যদ্রব্য থেকে কি অ্যাসিড পাওয়া যায় সেটার একটা চার্ট। এটা এক্সামের রেসপেক্টে খুব খুব খুবই ইম্পর্টেন্ট। কি কি রয়েছে? পাতিলেবু বা কমলা লেবু কি থাকে তার মধ্যে? সাইট্রিক অ্যাসিড বা সিট্রিক অ্যাসিড। পাতিলেবু বা কমলা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। তেঁতুলের মধ্যে কি থাকে? টার্টারিক অ্যাসিড। কাঁচা আমে টার্টারিক আর ম্যালিক অ্যাসিড দুটোই থাকে। অ্যাপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড, টমেটোতে হচ্ছে অক্সালিক অ্যাসিড, আঙুরের মধ্যে টার্টারিক ম্যালিক অ্যাসিডের মিশ্রণ। কাঁচা আম আর আঙুরের সেম জিনিস। আনারসের মধ্যে সাইট্রিক আর ম্যালিক অ্যাসিড। পেয়ারাতে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি যেটাকে বলি, এই জন্য বলে না পেয়ারা বা আমলকি বিশেষ করে বলে যে ডেইলি রেসপেক্টে যদি একটা আমলকি খায় তার ডেইলি বডিতে যতটা ভিটামিন সি প্রয়োজন হয় সেটা ওখান থেকেই মেকআপ হয়ে যায়। কেন? কারণ আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেম ভাবে পেয়ারার মধ্যেও থাকে। দই বা টক দই সেটা কি লেখা হয়েছে? ল্যাকটিক অ্যাসিড। এটা স্পেলিংটা একটু ভুল রয়েছে, জাকটিক রয়েছে, এটা কি হবে? ল্যাকটিক অ্যাসিড। ভিনেগারের মধ্যে কি থাকে? অ্যাসিডিক অ্যাসিড। চায়ের মধ্যে কি থাকে? ট্যানিক অ্যাসিড। মাখনের মধ্যে কি থাকে? বিউটেরিক অ্যাসিড। সোডার জল যেখানে কি থাকে? কার্বনিক অ্যাসিড মানে H2CO3, এই কার্বনিক অ্যাসিড। পিঁপড়ে হুলের মধ্যে কি থাকে? ফর্মিক অ্যাসিড HC ডাবল বন্ডেড OH। এগুলো সবকটাই কি হচ্ছে আমাদের যে ন্যাচারাল সোর্স, এগুলো ন্যাচারাল সোর্স থেকে সবকটা আমাদের পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড মানে এটা দেখতে কিরকম বললাম না, HCOOH। আচ্ছা, এখানে এইটা একটা খুব ইম্পর্টেন্ট যেটা রয়েছে কি এই প্রশ্নটা, যে অ্যাকোয়ারিজিয়া। এই অ্যাকোয়ারিজিয়া কি? এটা আসলে হচ্ছে দুটো অ্যাসিডের মিশ্রণ যার রেসপেক্টে সেটা খুব তীব্র অ্যাসিড হয়ে যায়। এটি 3 ভাগ থাকে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl আর 1 ভাগ থাকে গাঢ় নাইট্রিক অ্যাসিড। তাহলে একটি তাজা মিশ্রণ মানে 3:1 অনুপাতে এটাকে কি বলা হয়? সদ্য প্রস্তুত করা হয়, মানে এটাকে রেখে দিলে হবে না। এর অক্সিডাইজিং পাওয়ার এতটাই যে এর হাওয়ার সাথে রিঅ্যাকশন করে ফেলবে। তো তার রেসপেক্টে কি হয়? এই তাজা মিশ্রণ মানে কি সদ্য প্রস্তুত করা হয়। এটি সোনা বা প্লাটিনামের মতো নোবেল ধাতু অনায়াসে গলিয়ে দিতে পারে, মানে যেই ধরনের ধাতু সহজে কারোর সাথে রিঅ্যাকশন করে না, কারোর সাথে গলানো যায় না, এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল যে কি থাকে? HCl থাকবে হচ্ছে 3টে, HCl3 না, HCl থাকবে 3টে প্লাস এক অণু থাকবে হচ্ছে HNO3। দুটোই হতে হবে কি? কনসেন্ট্রেটেড মানে গাঢ়। তাহলে এই 3
হচ্ছে 3 মোল থাকবে HCl, 1 মোল থাকবে HNO3, এর যে মিশ্রণটা হবে এটাকে কি বলা হচ্ছে আমাদের অ্যাকোয়া রিজিয়া। আচ্ছা, যেটা কিনা সোনা বা প্ল্যাটিনামের মতো নোবেল গ্যাসকে, নোবেল ধাতুগুলোকে গলাতে সাহায্য করে। নেক্সট পয়েন্ট কি, পিঁপড়ের কামড়ের চিকিৎসা। বলছে পিঁপড়ের হুল বা বিছুটি পাতার রোয়ার ফর্মিক অ্যাসিড থাকে, তাহলে ওই অ্যাসিডটা কি হচ্ছে বডির মধ্যে ঢুকে যাচ্ছে, সেখান থেকে আমাদের জ্বালা পড়া বা ব্যথা করে। এর তীব্র জ্বালা থেকে মুক্তি পেতে ক্ষতস্থানে মৃদু খাওয়ার যেমন বেকিং সোডা পেস্ট বা ক্যালামাইন লোশন লাগানো হয়। কেন? তাহলে ওই যে অ্যাসিডটা যেটা ওই পিঁপড়ের হুল থেকে শরীরের মধ্যে গেছে, সেখানটা যদি আমি বেকিং সোডা দিয়ে দিই, বেকিং সোডা কিছুক্ষণ আগে কি পড়লাম, বেকিং সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন, এই যে বেকিং সোডা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে এর কি প্রপার্টি, এটা অ্যান্টাসিড, মানে অ্যান্টাসিড নয়, এখানে কাজে নয়, এখানে হচ্ছে ও বেসিক প্রপার্টি রয়েছে, মানে বেসের মতন খাড়ের মতন কাজ করছে। তাহলে ওই যেখানটা কামড়েছে সেখানটা অ্যাসিড হয়ে গেছে, আমি সেখানে যদি খাড় দিয়ে দিই সেটা কি হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে, তাহলে আমার ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। তারপরে কি হচ্ছে ব্রাইন সলিউশন, সোডিয়াম ক্লোরাইড NaCl এর অতি ঘন বা সম্পৃক্ত জলীয় দ্রবণকে শিল্পক্ষেত্রে ব্রাইন বলা হয়। এটা নর্মাল যখন রান্না বান্না করা হয়, আগে অনেক কিছু আছে, ধরো চিকেন বা ফিশ, কি করা হয়, একটা নুন জল করে তার মধ্যে ম্যারিনেট করার জন্য রেখে দেওয়া হয়। তাহলে ওই যে তীব্র কারণ কি, তাহলে ওই ওর মধ্যে আমার কি চলে যাবে, ওই সল্ট যাতে ঢুকে যায় কোষের মধ্যে, যাতে টেস্ট হয়। তো তার রেসপেক্টে সেই যে সোডিয়াম NaCl এর যে অনেক গাঢ় দ্রবণ তৈরি করা হয় জলের মধ্যে, সেটাকে কি বলা হচ্ছে, ব্রাইন সলিউশন বলা হয়। আচ্ছা, এরপর কি রয়েছে, ব্লু ভিট্রিয়ল। এটা কি, কপার সালফেট 5H2। এই সলিউশনটা কিরকম দেখতে হয়, নীল রঙের দেখতে হয়। কপার সালফেট 5H2 কে সাধারণ ভাষায় তুতে বা ব্লু ভিট্রিয়ল বলা হয়। এর ক্রিস্টালের রং উজ্জ্বল নীল বর্ণ হয়। তাহলে এই যে তুতে জিনিসটা, তুতেটা আমাদের কিসে ব্যবহার করা হতো, শাকসবজিতে কি করা হয়, যখন চাষিরা বা কোনো একটা সবজি চাষিরা যখন দেখে যে ওটা নষ্ট হয়ে গেছে, তখন তার মধ্যেই তুতেটা মিশিয়ে দেয়, বা পটল বা এই ধরনের সবজিতে। তার ফলে তার যাতে কালারটা চলে আসে, সেটা খুব খারাপ জিনিস, খুব বিষ, এখন ব্যবহার করা এটা বারণ রয়েছে। তো সেটাই হচ্ছে আমাদের কি, ব্লু ভিট্রিয়ল বা ক্যালসিয়াম সালফেট। নেক্সট কি রয়েছে, ভিনিগার। ভিনিগার সাধারণত 4 থেকে 8% অ্যাসিডিক অ্যাসিড থাকে, যা মূলত খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগার আমরা বাড়িতে খেয়ে থাকি, রান্না বান্না ইউজ করে থাকি, বা কোনো মাংসকে ম্যারিনেট করার জন্য বা প্রিজার্ভ করার জন্য সেটা আমাদের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের কি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে হচ্ছে কি অ্যাসিড বেস, তার সল্ট বা তাদের অক্সাইড, এই সম্পর্কে আমরা পড়লাম। এই চ্যাপ্টার থেকে কিন্তু ভালো রকমের কোশ্চেন আসে, বিশেষ করে যেই পার্টগুলো থেকে প্রশ্ন আসবে, যে কোনগুলো, যে এই পুরো চার্ট থেকে আমাদের কোন অ্যাসিড, কোন দ্রব্যের মধ্যে কোন অ্যাসিড থাকে সেটা, প্লাস হচ্ছে এইখান থেকে কোন সল্টের কি নাম, কি কাজ, তার রাসায়নিক সংকেত, কিন্তু এগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এবার আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে থাকবো, যেগুলো করলে আমাদের কনফিডেন্স বাড়বে। প্রত্যেকটা কোয়েশ্চেন কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার গভর্নমেন্ট এক্সামে আমাদের এসছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নি, কি বলছে, অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেনের প্রধান গ্যাসগুলি কি। অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেনটা কি জিনিস, যখন আমাদের পরিবেশে কিছু কিছু গ্যাসের পরিমাণ খুব বেড়ে যায়, তখন সেগুলো কি করে, বৃষ্টির সময় সেই বৃষ্টি জলের সাথে মিশে অ্যাসিডে পরিণত হয়। তার ফলে কি হয়, আমাদের যে এরকম কিছু কিছু ইমারত বা হচ্ছে বিল্ডিংস রয়েছে, যেখানে হচ্ছে কোনো লবণ বা এইসব দিয়ে তৈরি, যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা এই ধরনের লবণ, বা হচ্ছে তাজমহল, যেটা হচ্ছে খুব বড় হচ্ছে ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, যেখানে কি দেখি তার ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা জানি। তাহলে সেটা সেটা কোন কোন গ্যাসের জন্য হয়, সেটা কোন কোন গ্যাসের জন্য হয়, SO2 আর NO2। কোন কোন গ্যাস, SO2 এবং NO2। কেন, এই SO2 যখন আমার জলের সাথে মিশে যায়, তখন সেখান থেকে কি তৈরি হয়, সালফিউরিক অ্যাসিড H2, যেটা কিনা একটা তীব্র অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আর যখন NO2 টা মিশে যায়, তখন আমার কি তৈরি হয়, NO2 প্লাস H2O, সেখান থেকে কি তৈরি হয়, নাইট্রিক অ্যাসিড HNO3। তাহলে এই HNO3 আর H2SO4 এই দুটো হচ্ছে খুবই তীব্র অ্যাসিড। তাহলে সেই তীব্র অ্যাসিডের প্রভাবে কি হবে, আমার অ্যাসিড রেইন থেকে, সেখান থেকে আমাদের এই হচ্ছে এই তাজমহলের মতন এরকম যে বিল্ডিংস রয়েছে, সেগুলো কি হতে থাকে, ক্ষয় হতে থাকে। সেখান থেকে ক্যালসিয়াম কার্বনেটটা সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি রয়েছে, মানুষের রক্তের সাধারণ পিএইচ কি, এই মাত্রই পড়লাম কিছুক্ষণ আগে, কি ছিল, 7.4। তার মানে কি, মানুষের রক্তটা কি ক্যারেক্টার, বেসিক নেচার। কি নেচার, বেসিক নেচার বা ক্ষারীয় নেচার, ক্ষারীয় প্রকৃতির হয়, পুরোপুরি নিউট্রাল হয় না। আচ্ছা, নেক্সট কি, এটা আমি মাত্র বললাম, কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত কি, কি পড়েছিলাম, সোডিয়াম কার্বনেট। কি পড়েছিলাম, সোডিয়াম কার্বনেট। ফর্মুলা কি ছিল, Na2
CO3 তার মধ্যে কি থাকে ডেকাহাইড্রেট মানে 10টা জল থাকে। ওয়াশিং সোডা কি কাজে লাগে? অবশ্যই কাপড় কাচার জন্য ইউজ করা হয়। নেক্সট কি রয়েছে? নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে হচ্ছে আমাদের পিঁপড়ের হুল বা কামড়ে কোন অ্যাসিড থাকে? কিছুক্ষণ আগে বললাম না যে পিঁপড়েল বা হুলের ওখান থেকে যদি তখন অ্যাসিডটা আমার শরীরের মধ্যে ঢোকে তো তার রেসপেক্টে আমার কি হয়, সেখানটা জ্বালাপোড়া করে, তার জন্য আমি কি সোডিয়াম বাইকার্বনেটটা ইউজ করি। আচ্ছা, তাহলে কি কি থাকে, কি কি রয়েছে এখানে? টার্টারিক অ্যাসিড না, ম্যালিক অ্যাসিড না, অক্সালিক অ্যাসিড না, কোনটা হবে? ফর্মিক অ্যাসিড, HCOOH। তাহলে এগুলো দেখে নি কোনটা কোনটা কোন এই অ্যাসিডগুলো কোন হচ্ছে যৌগের মধ্যে থাকে বা কোন খাবারের মধ্যে বা কোন ন্যাচারাল সোর্সের মধ্যে থাকে। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? টমেটোতে। কোথায় পড়েছিলাম? টমেটোতে। ম্যালিক অ্যাসিড কিসের মধ্যে থাকে? ম্যালিক অ্যাসিড হচ্ছে আপেলের মধ্যে। টার্টারিক অ্যাসিডটা কিসের মধ্যে থাকে? এই টার্টারিক অ্যাসিডটা কোথাও থাকে? টার্টারিক অ্যাসিডটা আমার থাকে হচ্ছে ট্যামারিন বা হচ্ছে হলুদের মধ্যে। আচ্ছা, নেক্সট কি? সরি, ট্যামারিন হলুদ নয়, ট্যামারিন মানে হচ্ছে তেঁতুলের মধ্যে, হলুদ তো টার্মারিক। টার্টারিক অ্যাসিড কিসের মধ্যে থাকে? ট্যামারিন বা তেঁতুলের মধ্যে। আচ্ছা, নেক্সট কি? এটা এইমাত্র বললাম। অম্লরজ বা অ্যাকোয়ারেজিয়া তৈরি করতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়? কি কি? গাঢ় HCl আর গাঢ় HNO3। কখনো কখনো কি এর অনুপাতটাও চায়। HCl কতটা লাগে? 3 অণু, HNO3 কতটা লাগে? 1 অণু। আচ্ছা, এরপর কি রয়েছে? মিল্ক অফ ম্যাগনেসিয়া রাসায়নিকভাবে কি এবং এটি কিসের জন্য ব্যবহার করা হয়? তাহলে এটা কিছুক্ষণ আগে আমরা পড়েছি যে ম্যাগনেসিয়াম কার্বনেট না, অ্যান্টিসেপটিক নয়, ব্লিচিং এজেন্ট হিসেবে নয়, সাবান তৈরির জন্য নয়, কিসের জন্য ব্যবহার করা? অ্যান্টাসিড। মানে যখন আমাদের হজম হয় না, তখন HClটা বেশি পরিমাণে ক্ষরণ হয়, তখন তার রেসপেক্টে সেই অ্যাসিডিটির ফিলটা যাতে আমাদের কমে, তখন এই অ্যান্টাসিডটা খায়। কি হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মানে কি? MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। যেখান থেকে কি হয়, এই OH-টা এখান থেকে যে OH মাইনাসটা বেরোয় সেটা কি করে, ওই H প্লাসের সাথে রিঅ্যাক্ট করে সেখান থেকে জল তৈরি করে ফেলে, যার ফলে আমাদের ওই যে অম্ল ভাবটা বা হচ্ছে অ্যাসিডিটিটা আস্তে আস্তে কমতে থাকে। নেক্সট কি বলছে? প্লাস্টার অফ প্যারিস তৈরি করতে নিচের কোন খনিজটি কে উত্তপ্ত করা হয়? কি কিছুক্ষণ আগে বলেছি, কোনটা হবে? একদম ইজি, জিপসাম। কেন? কারণ ক্যালসিয়াম সালফেট তার মধ্যে কি থাকে? দুখানা জল থাকে। তাহলে সেটাকে যখন আমি হিট করি তার মধ্যে থেকে 1.5 বা হচ্ছে 1/3/2 বা হচ্ছে 1.5 বা 3/2 অণু H2O কি হয়ে যায়? বেরিয়ে চলে যায়। তো তার রেসপেক্টে সেখানটা কি হয়? এই ক্যালসিয়াম সালফেটের মধ্যে শুধু হাফ H2O পড়ে থাকে, শুধুমাত্র হাফ H2O পড়ে থাকে, যেটাকে আমরা কি বলি? প্লাস্টার অফ প্যারিস। ভালো কথা। নেক্সট কি বলছে? একটি নীল লিটমাস কাগজকে কোন দ্রবণে ডোবালে তা লাল হয়ে যাবে? কিভাবে মনে রাখতে বলেছিলাম? লাল মানে কি? ডেঞ্জার। অ্যাসিড মানেও ডেঞ্জার। তার মানে কোন দ্রবণ হতে হবে? যেটা আমার অ্যাসিডিটি মানে অ্যাসিডিক দ্রবণ হতে হবে। তাহলে অ্যাসিডিক পিএইচ লেভেলের রেসপেক্টে কত মধ্যে কত থেকে হয়? 0 থেকে 7 এর মধ্যে হয়। এই রেঞ্জে কি থাকে? আমার অ্যাসিড থাকে। 7 থেকে যত 0 দিকে যাব তত আমার অ্যাসিডিটি বাড়তে থাকবে। তাহলে এখানে দেখে নি 9 রয়েছে, মানে এটা হচ্ছে আম্লিক। 12 মানে হচ্ছে খুবই আম্লিক। 7 মানে হচ্ছে কি? নিউট্রাল। তার মানে এই তিনটের মধ্যে এটাও না, এটাও না, এটাও না, কোনটা হবে? 4। কারণ কি? এটা 7 আর 0 এর মাঝখানে রয়েছে, তাহলে এটাই কি আমার অ্যাসিডিক সলিউশন। তাহলে অ্যাসিডিক সলিউশনটা কি হবে? আমাদের নীল লিটমাসকে লাল করে দেবে। আচ্ছা, এটা আমি মাত্র পড়েছি। দাঁতের ক্ষয় বা টুথ ডিকে শুরু হয় যখন মুখের ভেতরের পিএইচ কতর নিচে নেমে যায়? কতর নিচে নেমে যায়? কি বললাম? 5.5 এর নিচে যদি নেমে যায় তখন কি হয়ে যায়? প্রচুর পরিমাণে অ্যাসিডিক হয়ে যায়। তখন আমাদের এই যে সল্ট রয়েছে দাঁতের বা এই এনামেলটা রয়েছে, এনামেলটা ডিকে হতে শুরু করে। লাস্ট কোয়েশ্চেন, এই মাত্র এটা বলে দিয়েছি যে টমেটো প্রধানত কোন অ্যাসিডটি পাওয়া যায় টমেটোর মধ্যে? কোন অ্যাসিডটি? অক্সালিক অ্যাসিড। কোন অ্যাসিড? অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিডিক অ্যাসিডও না, ল্যাকটিক অ্যাসিডও না, সাইট্রিক অ্যাসিডও না। কোন অ্যাসিডটা পাওয়া যায়? অক্সালিক অ্যাসিড। তাহলে আমরা টোটাল অ্যাসিড বেস সল্ট পুরো চ্যাপ্টারটা পড়লাম, সেখানে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করলাম। আশা করি তোমাদের কিছুটা হলেও কনফিডেন্স এসছে
এখানে যদি এই চ্যাপ্টারের রেসপেক্টে আরো কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাদের ভিডিওর লিঙ্কে নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে জানাবে, আর পরের ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরের সায়েন্সের আরো কোনো চ্যাপ্টার নিয়ে, আরো এক্সাইটিং কোনো টপিক নিয়ে। তাহলে আজকে এতটাই।